শুধু দর্শক, দেশটাকে ভালোবেসে মুক্তিযুদ্ধভিত্তিক অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। 1971 সনে পাকিস্তান সেনাবাহিনী এবং তাদের দোসররা নির্মম গণহত্যা চালিয়েছিল এদেশের নিরীহ মানুষের উপরে। সময়ের পাতাটনে অনেক তথ্য হারিয়ে গেছে। দেশটাকে ভালোবেসে অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করছি সেই তথ্যগুলো আবার সামনে আনতে, আলোচনার মাধ্যমে এলাকার জনগণ, মুক্তিযোদ্ধা, দেশপ্রেমিকদের সহযোগিতায় এগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে। অত্যাচারী জাতির প্রতি দায়বদ্ধতা আছে আমাদের, সেই দায়বদ্ধতার আলোকে এই তথ্যগুলো আপনাদের কাছে প্রচার করছি। এই ধারাবাহিকতা আজকে আমরা আলোচনা করব মহেশপুরে গণহত্যা। গ্রামটি দেবিদ্বার উপজেলা হতে 13 কিলোমিটার উত্তরে, ময়নামতি সেনানিবাস হতে 35 কিলোমিটার উত্তরে অবস্থিত। ঘটনা 17 সেপ্টেম্বর 1971 সন শুক্রবার সকাল প্রায় 10টার দিকে। সেই গ্রামের 11 জন মানুষকে নির্মমভাবে হত্যা করেছিল পাকিস্তান সেনাবাহিনী এবং তাদের দোসররা। সেই 11 জনের নাম সংগ্রহ করা সম্ভব হয়েছে। এই নির্মম গণহত্যা আলোচনা করার জন্য আমাদের 3 জন সম্মানিত আলোচক এসেছেন। চলুন তাদের সঙ্গে আমরা পরিচিত হয়ে নিই। প্রথমেই আছেন মোহাম্মদ আব্দুল কুদ্দুস। সে এলাকার মানুষ, গণহত্যার প্রত্যক্ষদর্শী। তখন তার বয়স ছিল 17 বছর। তিনি একজন ছাত্র ছিলেন। পরবর্তীতে তিনি সেনাবাহিনী যোগদান করে হাবিলদার র্যাঙ্কে রিটায়ারমেন্ট নিয়েছেন। তার সব কিছুই মনে আছে, তিনি অনেক কিছু বলতে পারবেন আমাদেরকে। আছেন মোহাম্মদ আব্দুল সালাম, শহীদ পরিবারের সদস্য। বয়স ছিল তার 17 বছর। তিনি ছাত্র ছিলেন। চাচা শহীদ মোহাম্মদ আব্দুল বারেক, 60 বছর, ব্যবসা করতেন, তাকে হত্যা করা হয়েছে। ভাই শহীদ মোহাম্মদ মঞ্জুর, বয়স 55 বছর, তিনিও ব্যবসা করতেন। আছেন মমিনুল ইসলাম মোল্লা সাহেব, লেখক এবং গবেষক। তিনি প্রভাষক শামসুল হলের ডিগ্রি কলেজ, মুরাদনগর, কুমিল্লা। বহু বছর ধরে তিনি এলাকার গণহত্যা, নির্যাতন, মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা করছেন। প্রথমেই শুরু করব মোহাম্মদ আব্দুল কুদ্দুসের কাছ থেকে। এই যে নির্মম গণহত্যা 17 সেপ্টেম্বর, কারা করলো, কেন করলো, সেই বিষয়ে আমাদেরকে জানান। প্রথমে তারা আমাদের ওই যে চিম্বির যে রাস্তাটা ছিল, এই রাস্তা দিয়া 2 জন লোক ঢাকার থেকে আসতেছিল। আসার পরে ওইখানের রাজাকার কিছু লোক তাদেরকে টাকা দেওয়ার জন্য তারা আটকাইছে। আটকানে একজনে টাকা দিতেছে, আরেকজনে দৌড়াইতেছে। এমন সময় ওতে টাকাটা লইয়েই তারা দৌড়াদৌড়ি শুরু করছে, কইরা আমাদের গ্রামে আসছে। এই 2 জন কারা ছিল? এই 2 জন ওইখানে রাজাকার ছিল। তখন আসার পরে এই গ্রামবাসী এটা জানতে পাইরা এই গ্রামের লোক তাদেরকে আটকাইয়া বাইন্দা রেখা তারারে এই আমরা পূব দিকে একটা বড় খাল বলে, ওই খালের মধ্যে মাইরা ফেলাই দিছে, মেরে ফেলে দিয়েছে। মাইরা ফেলা দিছে। মাইরা ফেলা দেওয়ার পরে তারা ওই খালের মধ্যে খালেদা বাইতে বাইতে এগুলা বাইরা বা অনন্তপুর ওই 2 গ্রামেরই হবে। তারপরে ওই গ্রাম, আমাদের গ্রামে তো ওই গ্রামের আত্মীয় স্বজন আছে, তারা এই জানতে পারে। পরবর্তীতে 2-3 দিন এই তারা ওইখান থেকে এই রাজাকার আইসা ইয়া দিত, এই বন্দুক লিয়া ইয়া বসে থাকতো এবং বাড়ি গরম পুরাইছে। এর মধ্যে 17 সেপ্টেম্বর শুক্রবার ছিল। ওই দিন যাইয়া প্রায় 20-30 জন এই খাগি কাপড় পরা লোক আর হইল এই কালো প্যান্ট আর সাদা গেঞ্জি পরিহিত অবস্থায় শুক্রবারের দিনের 10টার দিকে। এরা রাজাকার ছিল সবাই? এরা রাজাকার ছিল। 17 সেপ্টেম্বর। কিন্তু কোন দিন ওই 2 জন যে রাজাকাররা যারা লুট করেছিল? স্যার ওই সময় আর আমরা কয়দিন আগে? কয়েকদিন আগে না, মাসখানেক আগে হবে। মাসখানেক আগে, ঠিক আছে, বলুন। তখন তারা এই আইসা পশ্চিম দিক এবং এই রসুলপুরের সাইডের থেকেও কিছু আসছে, আর সিম্বির দিয়া আমাদের গ্রামে যে রুটটা আছে এই রুটে দিয়ে আইসা এই সাদা গেঞ্জি তাদেরকে বেশি দেখা গেছে, আর হেরা নৌকা ছিল।
এই গোলাগুলি শুরু হইয়া আমাদের গ্রামের লোক চতুর্দিকে যে যেখানে যান বাঁচাইতে পারছে ওইখানে চলে গেছে। আর তারা সিডাগুল্লি দিয়া এই লোকগুলাকে তারা মারছে 11 জনকে। 11 জনকে। সাহেব ভাইকে একজন এদের লোকে মারছে। এরপরে যে কইছে শান্তি কমিটির মিটিং হবে এই কথা বললা জলিল মিলিটারি একজন লোক আছিল এই মসজিদের পাশে, ওইখানে ওনার বাড়িতে আইনা এই লাইন ধরাইয়া কয়েকজনকে মারছে। এবারেই মোট কত মানুষকে মারা হয়েছে আপনাদের গ্রামে? 11 জনই। 11 জনকে। জি। মোহাম্মদ আব্দুল সালাম শহীদ পরিবারের সদস্য, তার চাচাকে এবং তার ভাইকে তারা হত্যা করেছে। তার চাচা এবং তার ভাই শহীদ, মোহাম্মদ আব্দুল বারেক এবং মোহাম্মদ মঞ্জুর। কি দোষ ছিল তাদের? তাদের কোনো দোষ ছিল না। সকাল 8 ঘটিকার সময় আমার চাচা যে মারা গেছে, আমরা নাইলা পাট কাটতেছি, এই সময় আমার চাচার ক্ষেত্রে চাচা কাটে, আমার ক্ষেত্রে আমি কাটি। এই সময় দেখতেছি পশ্চিম দিক দিয়া আমাদের একটা রাস্তা আছে গ্রামের উত্তর পাশে, এটা দিয়ে আসতেছে প্রথম তারা বলছে আমরা মুক্তি বাহিনী, তারা কিন্তু রাজাকারে বলে নাই। কি ড্রেস পরা ছিল? এই সাদা কাপড় আর হাফ প্যান্ট কালো হাফ প্যান্ট আর সাদা গেঞ্জি। গেঞ্জি। তখন পাঞ্জাবিরা নৌকা দিয়ে আসতেছে, বর্ষাকালের দিন ছিল, পাঞ্জাবিরা আসতেছে নৌকা দিয়া। পাঞ্জাবিরা বলতেছে আমরা ব্যাট দিছে মুক্তি বাহিনী। এই কথা কই আইয়া ঢুকলো আমাদের গ্রাম। ঢুকার বললো যে 5 বছরের বাচ্চা ছাড়া যেত ভাইবে সব মেরে দেবে। এই গোলাগুলি শুরু করলো। তখন একটা ড্রেন আছে আমার বাড়ির কাছে, ড্রেন ড্যামে যান এক পাঞ্জাবি আমার লোক আসছিল পাকিস্তানি, হ্যাঁ তুমি লেট যাও। তখন আমি হ্যার লোকে হতার পরে এই গোলাগুলি শুরু হইলো। হওয়ার পরে তখন আমাকে বলো তুমি তোমার বাসা তুমি চলে যাও। তখন ছিল বর্ষাকালের দিন, তখন যাইয়া হেনা নিয়ে মাথা দিয়া আমার আব্বা কাপড় যার যান বাসা হেনা চোপড়া মাথা দিয়ে এটার উপরে পায়খানা দিয়া রাখছি যাতে না ধরতে পারে। ধরার পরে তখন শুক্রবারের দিন ছিল, 12টা বাজে আজান দিব মসজিদে, আব্বা কম মসজিদে চলে যাও। গিয়া দেখি মসজিদের উপরে এক লোক এক পাঞ্চের ভেজাকারে গুলি লয়ে বলিছে, মসজিদের ভিতরে যাইবি গুলি মারাম। এটা আপনার মনে প্রশ্ন এসেছে যে মসজিদের মেম্বারের কাছে বসে রাইফেল দিয়ে বলছে ঢুকলে মসজিদে গুলি মারবো, আর এই লোকটা গিয়ে দেখবেন তারা মুসলমান নাম রাখছে একটা তার। হ্যাঁ তাই না? আচ্ছা ঠিক আছে বলেন। এরপরে কি করলো, দক্ষিণ পাড়া মিটিং হবে, দক্ষিণ পাড়া চলে যাও। তখন রওনা হইলাম, রওনা হইয়া যাইয়া সাই দেখি দুলো এক মাস্টার ছিল, তাল গাছের তলে গিয়ে আমি রওনা হয়েছি। ওয়ার পরে চাইছি দুলুরে ইয়ানো গুলিটা মারছে, পানির মধ্যে লেটকাই দিচ্ছে। সে কে? দুলু এখানে আছে না। দুলু কি করতেন? দুলু মাস্টারি করতো প্রাইমারি স্কুলে। প্রাইমারি স্কুলের শিক্ষককে মেরে ফেলেছে? মেরে ফেলেছে। আমি আর 3-4 জন এখান থেকে রওনা হইলাম, রওনা হইয়া দেখি যে ধান পাট ক্ষেতের ভিতরে এক মাঝিয়া ছিল, সে বলে গিয়ে বদলাইছে মাঠ ক্ষেতের ভিতরে আমাইছে। হ্যার নাম হইল সরু, হ্যাঁ মারা গেছে সেটা গুলিতে। এরপর আরেকজন গিয়ে দেখি যে এওয়া আনুবিল্লা নাম, আমি বলে দিচ্ছি পুরা তথ্য, আনুবিল্লা নাম। এই আনুও আর আমার চাচা তো ভাই মঞ্জু চালুর ব্যবসা করতো, হ্যাঁ মারা গেছে এই নৌকা। মারা যাওয়ার পরে তখন যে দেখলাম সিটেগুলি, তখন বললো যে চাঁদপাড়া যাও। আর চাঁদপাড়া গোয়ানো তোমরা চাঁদপাড়া এই যে জলিল মিলিটারির বাড়ি আছে, এই জলিল মিলিটারির বাড়িতে যাও, এখানে শান্তি কমিটির মিটিং হবে। তখন আব্বার বললাম আব্বা শান্তি কমিটির মিটিং আমরা আইছি। আরে খবরদার ওই যে সকালবেলা এইভাবে থাক, এরা সব লোক মারবো। তখন আমার আব্বাই গেল, আমার হরু চাচাই গেল, এরপর আরেক চাচাই কি করলো, পরে যে গেলো বাদে বাইসা কই নামাজ পড়তে গেছে। তো মনে করছে আসরের নামাজের সময় হয়েছে একটু যাই। তখন আসর নামাজ পড়তে গেছে, লেট যাও। এইভাবে ধরা দিয়া এইভাবে বাঁধতে বাঁধতে এইভাবে লাইন ধরাইছে, 3-4 লাইন মানুষ কমসে কম। আর এদিন 100-200 মানুষের মতো লাইন ধরাইছে। ধরানোর পরে যাও, আমার চাচা তো বাংলা বুঝে না, এইভাবে লাঠি দিছে, লাঠি দিয়ে একটা গুলি দিছে, গুলিটা এই সাইড দিয়েছি। পরে আবার হুতাইয়া বউর মাঝে গুলিটা মারছে। মারার পরে আমরা করলাম আবার যে হুমতাছি, ওই যে আমি করলাম হ্যাঁ সোটা করেছি মাথা পানি, এইখান থেকে হুমতাছি গুলিটি আচ্ছা একটু বলে গেছে। আবার তখন কইল মেজর করলে পাকিস্তানি মেজর তখন কি বললো যে এই বাড়িতে আগুন লাগে যাও। ওই যে হ্যাঁ কতক্ষণ আগে বলে গেল না যে এই মারছে, আমার কাকা ছিল ইজু কাকা। তখন
কি করলো, আগুন লাগাই দাও। তখন আমরা বললাম যে আব্বা বললো যে এই আগুনটি লাগাইবি এখন, তোরা ঘরটির ভিতরে কেরোসিন রয়েছে, তোরা কি এই দেশে থাকছি না, আমরা থাকতাম না, তো কোনোদিন একদিন না একদিন তোরার বিচার অবশ্যই হবে, বাংলাদেশ স্বাধীন হইলে তোরার বিচার হবে। এই কথা আমার আব্বাই বলতো। কয় আমার আব্বা একটু নাম করা লোক ছিল, ব্যবসা করতো। তখন বললো এক কাম করো, এই ফায়ার ঘর আছে না কুড়ের, এই ফায়ার ঘরটি আগুন লাগে দে। তো যে এবার দেখবো মসজিদের থেকে যে সুবা পুরো দাউ দাউ করে জ্বলে, তখন এই ফায়ার ঘর আগুন লাগাই দিল। লাগাই দিল পর এরপর আর কি তারা তো মাগরিবের সময় সে এনএমজির গন্ধ হচ্ছে, এনএমজির গন্ধ এই করতে গা ওই মিলিটারির প্রধান বললো পাকিস্তানের, কয় আইতেছে এটা বাজুপুর একটা ঈদগাহ আছে, ঈদগাহ থেকে। তখন করে এখন মাগরিবের সময় গিয়া তখন কি করলো, এনএমজি দিয়া এইভাবে এইভাবে ফিট করলো। ফিট করার পরে 11 জন মারা গেল। আর আমার আর 3 জন মারা গেছে মারো। একজন নাম হইল পাড়ামাদারি জমিরুদ্দিন, আরেকজন নাম হইল রুকু, এমন 3 জন মারা গেল। মারা যাওয়ার পরে তখন গেলাম, গিয়ে দেখি ভাই পানি খাওয়া হোক, আমার কয় ভাই পানি দে, কি তোরই খারাপ না বউ পানি দেন, তোর ঘরে একটা পানি দাও। পানি দিয়েছে, হাতের পানটা কাটার লগে লগে দমখান গেছি। তখন দমখান গেছি, এরপরে মাইক দিয়ে অ্যানাউন্স করে দিলাম আমরা যে যাই এখানে লাশ কয়েকজন আছে, তোমরা মাছপুরবাজি সব আইয়া তোমরা লাশ নিয়ে যাও। বলার পর আইলো, আইয়া তারা লাশ নিল। লাশ নিয়ে আমার 7-8 জন মারিয়েছি, আমি গেলাম কয়ে ভ্যানজি দিয়ে আই, যখন কইছে ভ্যানজি দিলে মানে 1 দৌড়ে 3 মেল যাই, একটা দৌড়ে 3 মেল যাই বুঝছি। 3 মেল যাওয়ার পরে তখন আমার 7 মাটি দিয়ে গাড়া, কোনো মতে গাঁথা কইরা আমাদের মসজিদের সামনে আমরা কবরস্থান, কোনো মতে গাঁথা কইরা দিয়েছি। আপনারা 3 মাইল দূরে চলে গেলেন, তারপরে মসজিদে কেমন করে আসলেন? আবার পরে জন কইছি গেছি যা। আচ্ছা, কতক্ষণ পরে আসছেন? আধা ঘন্টা পরে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, এই লোকরা কি কাজ করতো, এরা কি ছিল? ব্যবসায়ী, ফলে নৌকা যে বাসে না, মাঝি, এরপরে চাল ব্যাপারী, আমার চাচা হইল ব্যবসায়ী, সব সাধারণ মানুষ। ওদেরকে কেন মারা হলো, এটা কি আপনি কি মনে হয় কেন এরা মারা হয়েছে? এরা আইছিল আমরা পুরো মহেশপুরটার জ্বালাই মারবো, তারা রাজাকে মেরে নিয়েছি প্রতিশোধ। মমিনুল ইসলাম মোল্লা এই যে 11টা লোককে মেরে ফেললো, আমার ভাই শহীদ পরিবারের সদস্য আব্দুল সালাম আব্দুল কুদ্দুস বলেছেন যে রাগ করে, গুসা করে, প্রতিহিংসা, যে একজন রাজাকারকে মেরেছে তাই সবাইকে মেরে ফেলো, এটাই কি কথাটা ঠিক? মূলত এই দেবিদ্বারের মহেশপুর এলাকা রাজনৈতিকভাবে সচেতন ছিলেন, এলাকার লোকজন সচেতন ছিলেন, যদিও অধিকাংশই কৃষক ছিলেন, কেউ কেউ ব্যবসায়ী ছিলেন, লেখাপড়া খুব কম ছিল তৎকালীন সময়। শুধুমাত্র একটা প্রাথমিক বিদ্যালয় বাদে অত্র এলাকাতে আর কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। 1940 সালে একটা প্রাথমিক বিদ্যালয় ছিল। তারপরও যে ন্যায় প্রধান অধ্যাপক মুজাফর আহমদ ছিলেন দেবিদ্বারের, উনি 54 সালের যুক্তফ্রন্টের এমপি ছিলেন। আর তারপরও বঙ্গবন্ধু ডাকে সাড়া দিয়ে মানে যুদ্ধ চলার আগেই জনগণ মোটামুটি প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। এবং সবাই জানে যে 31শে মার্চ, যে স্বাধীনতার ডাকের পরে 31শে মার্চই দেবিদ্বারে সবচেয়ে বড় একটা ঘটনা ঘটেছে, যে 15 জন পাকিস্তানি আর্মি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসার সময় তারা যখন এই দেবিদ্বারের বিংলাবাড়ি বা বিভিন্ন জায়গায় নারী নির্যাতন সহ বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছিল, তখন তাদের কোনো প্রশিক্ষণ ছিল না। তারপরেও সবাই একতাবদ্ধ হয়ে এই 15 জনের মধ্যে 8 জনকে তারা মেরে ফেলতে সক্ষম হয়েছিল জাফরগঞ্জের যুদ্ধে, সাধারণ জনসাধারণ লাঠি সোটা দেশীয় অস্ত্র নিয়ে। আরও আগে থেকেই তারা যখন বঙ্গবন্ধু বলেছেন তোমরা যা নিয়ে যা আছে তা নিয়ে তোমরা রেডি থাকো, তাদেরকে প্রতিরোধ করো, তখনই তারা বেসরকারিভাবে বা তারা এলাকার জনগণ ওইভাবে প্রস্তুতি নিচ্ছিলেন যে আর্মস ট্রেনিং বা শারীরিক কসরত তারা ওইভাবে করতেছিলেন আগে থেকে। মূলত নলারা একটা ক্যাম্প ছিল, ওখানে মান্নান সাহেব ওখানে তাদেরকে ওইভাবে ট্রেনিং দিয়েছিলেন। পরবর্তীতে আফসুর রাজাকারের ভয়ে এই ক্যাম্পটা চলে আসলো দেবিদ্বারের এলাহাবাদে, যেখানে অধ্যাপক মুজাফর আহমদের বাড়ি ছিল। ওখানে এই প্রশিক্ষণ ক্যাম্পটা ছিল অনেক দিন, মানে স্বাধীনতা যুদ্ধের পরে। পরবর্তীতে যাইয়া সবাই অস্ত্র জমা দিয়ে এই ক্যাম্পটি শেষ। আপনার কাছে আবার চলে আসি আব্দুল কুদ্দুসের কাছে। এই যে 11 জন মানুষকে হত্যা করা হলো, কারা হত্যা করেছে? রাজাকাররা। এদের মধ্যে বাঙালি ছিল অনেকে। জি, বাঙালি ছিল। ওদের কি পরবর্তী যুদ্ধ অপরাধী বিচার বা কোনো বিচারের সম্মুখীন হতে হয়েছে? এটা আমি জানেন না।
এদের নাম জানা গেছে যারা হত্যা করেছিল সবাইয়েরই? না, তাদের কেউ চিনত না? এই গ্রামের লোক ছিল না বহিরাগত ছিল? এগুলো বহিরাগত, আমাদের গ্রামের কোনো লোক ছিল না। ছিল না। হত্যাকাণ্ড হলো, এই লোকগুলোর যারা এই হত্যাকাণ্ড চালিয়েছে আপনারা বলছেন বেশিরভাগ রাজাকার ছিল এদেশের, তাদের দোসর ছিল, তাদের নামগুলি কি জানতে পেরেছেন আপনারা? জি না, কেউ জানতে পারেনি, এরা অন্য এলাকার লোক ছিল। অন্য গ্রামে। এই শহীদদের কবরগুলো সংরক্ষিত হয়েছে, 11 জন শহীদের কবরগুলো আছে? কবরগুলো আছে। কোথায় আছে? যার যার কবরগুলো যার যার বাড়িতে, যার যার বাড়িতে, একত্রে নাই। একত্রে। সেই দিনটাকে 17ই সেপ্টেম্বর আপনাদের এই গ্রামের মানুষরা, মহেশপুরের এলাকার লোকরাকে স্মরণ করে 17ই সেপ্টেম্বর? কাল দিবস আমরা পালন করি। জি, কাল দিবস, কালো দিবস পালন করেন। আচ্ছা, সেদিন কি স্কুল কলেজ মাদ্রাসা থেকে এই দিনটাকে পড়ানো হয়? এই দিন এত লোককে মারা হয়েছে। আমাদের বাড়িতে মসজিদ আছে, আমরা দোয়াটাও পড়াই। দোয়া পড়ান মসজিদে, তারপর খুব ভালো। স্কুলের মধ্যে 16 ডিসেম্বর হয় না, জাতীয় পতাকা যে লাগায়, ওই দিন তো লাগান, ঠিক আছে। 17ই সেপ্টেম্বরটা স্কুল কলেজ বাচ্চাদেরকে বলেন এই কথাটা, কাহিনীটা বলি, বলেন? দোয়া হয়, দোয়া হয়, স্কুলেও হয়, মদ্রেসেও? মসজিদেও হয়। আচ্ছা, আপনার কি মতামত এই ব্যাপারে, কি করা ভালো হবে? এখানে মূলত যার শহীদ পরিবার সন্তান যারা, তারা সেদিনের কথা ভুলেন নাই, তারা সেই আগের মতোই আবেগে আপ্লুত হয়ে যাচ্ছেন। যারা এটা আমরা দেখলাম তো এখন। জি জি, তারাও আগে আবেগে আপ্লুত হয়ে যাচ্ছেন, কিন্তু বর্তমান প্রজন্মর অনেকেই সেটা জানতো না। কিন্তু উনি যে বলছেন স্কুলে এটা খুব এবং অল্প মসজিদের পরিসরে, মধ্যে অল্প পরিসরে কয়টা সেটা স্কুল আছে এই মহেশপুরে? কয়টা স্কুল আছে? একটা হাই স্কুল আছে। ওই স্কুলটা তো আপনি যান কি মাঝে মাঝে? জি জি, আমি যাই, এবং ওখানে কি স্কুলের আপনার- পাশে মসজিদ, মসজিদের পাশে আপনার গণহত্যা হয়েছে, এই অল্প পরিসরে কিছু লোক সেটা করতেছে। আচ্ছা, কিন্তু হেডমাস্টার সাহেব বা শিক্ষকরা যদি এটাকে আলোচনা করে তাহলে এই প্রজন্ম জানতে পারবে না? অবশ্যই জানতে যে পারবে। এইভাবে যখন এটা আমরা করা হয় না, এখনো ব্যাপকভাবে হচ্ছে না। যখন এটা নিয়ে আমরা আলোচনা করছি, গবেষণা করছি, চেয়ারম্যান সাহেবের সাথে আলাপ করছি যে এটা কিভাবে কি করা যায়, বলছে যে আমরা ইচ্ছা করলে একটা তাদের নাম ফলক লিখতে পারি, কিন্তু কবরগুলা যেহেতু ভিন্ন ভিন্ন জায়গায়, অসুবিধা নাই তো। জি। একটা শহীদ মিনার করলে সেখানে শহীদদের নাম থাকবে, নোট লিখতে পারেন, কবরগুলো বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন জায়গায়। সেখানে গিয়ে তো মানুষ একটু স্মরণ করতে পারে। জি। মসজিদের মধ্যে যেমন ভাই বলেছেন দোয়া পড়ছেন, খুব ভালো। ছাত্রছাত্রীদেরকে উজ্জীবিত করতে হবে তো গণহত্যা নিয়ে, সেভাবে কি ওদের পড়ানো হচ্ছে এই গণহত্যাটা? না, এইভাবে এতদিন হয়নি, কিন্তু বর্তমানে যখন কবে থেকে আরম্ভ করেছেন? আমরা তো জুলাই থেকে পিজিটি কোর্স করেছি আমরা গণহত্যা মুক্তিযুদ্ধের উপরে। না না, তারপরে ওখানে যখন আমরা 11টা মানে কোথায় কোথায় গণহত্যা হয়েছে, কার কার বাড়িতে হয়েছে, ব্যাপকভাবে আমরা, ওনারাও সহযোগিতা করেছে, আমরাও বারবার গিয়েছি। তখন সবাই বলছে যে এই সবগুলো নাম সংরক্ষণ করা উচিত, কারণ একসময় তো আমরা কেউ থাকবো না। এই নিয়ে কোনো ফলক নির্মাণ করা হয়েছে? একজন মাত্র ব্যক্তিগতভাবে তার বাবার নামে একটা ফলক নির্মাণ করেছে। সবার নামটা লিখে দিলে হতো সেখানে। না, ওই সবার নাম তো ওইভাবে ওনারা চিন্তা ভাবনা করতেছেন, রাস্তার পাশে যদি সবার নাম লেখা থাকে তাহলে সবাই দেখতে পাবে, আর ওইটা তো এটা তো অসুবিধা নাই তো কোনো, কারণ যেখানেই হোক একজনের নাম লিখতে পারলে 11 জনের নামও লেখা যায়। এটা আপনারা চিন্তা করে দেখবেন, এবং স্কুল কলেজে এই দিনটাকে স্মরণ করতে হবে। কি বলেন আপনারা? অবশ্যই স্মরণ করা উচিত। শুধু দর্শক, এতক্ষণ আমরা আলোচনা করলাম মহেশপুরে গণহত্যা 1971 সনে 17ই সেপ্টেম্বর 11 জন নিরীহ মানুষকে হত্যা করা হয়েছিল। জানা গেছে রাজাকার হত্যাকাণ্ড চালিয়েছিল। রাজাকারদের নাম জানা যায় নাই, তাদের বিচার করার ব্যাপারটাও হয়তো তাই এগিয়ে আসে নাই। একটা আশার বাণী হলো, 17ই সেপ্টেম্বর আমার শহীদ পরিবারের ভাই বলছেন, আব্দুল সালাম বলছেন যে সেইখানে ওই দিন দোয়া খায়ের পড়া হয়, তাদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করা হয় সবাই মিলে, এটা ভালো জিনিস। আর মুমিনুল হক প্রফেসর সাহেব বলছেন যে সেই স্কুলগুলোতে এখন আরম্ভ হয়েছে এই গণহত্যা নিয়ে আলোচনা করার। এই দুটো ভালো জিনিস, এটা চালু রাখতে হবে। মানুষকে জানাতে হবে কিভাবে কত কষ্ট করে একটা দেশ স্বাধীন হয়েছে এবং কারা এই স্বাধীনতা জন্য আত্মত্যাগ করেছে। শুধু দর্শক, এতক্ষণ আমরা আলোচনা করলাম মহেশপুরের গণহত্যা নিয়ে। আলোচক ছিলেন মোহাম্মদ আব্দুল কুদ্দুস, গণহত্যার প্রত্যক্ষদর্শী; মোহাম্মদ আব্দুল সালাম, শহীদ পরিবারের সদস্য, গণহত্যার প্রত্যক্ষদর্শী। তার চাচা ভাই শহীদ হয়েছেন। মমিনুল ইসলাম মোল্লা সাহেব প্রভাষক, শামসুল হক কলেজ মুরাদনগর, তিনি ব্যাপারে গবেষণা করছেন। আশার বাণী শোনালেন যে সেই দিনটা মানুষ ভুলে যায় নাই,
17ই সেপ্টেম্বর মসজিদে আলোচনা হচ্ছে, খুব ভালো তথ্য। নতুন প্রজন্ম স্কুলে আলোচনা শুরু করেছে, আলোচনা চালিয়ে যাবে যেন ইতিহাসের পাতা থেকে তাদের নাম না ঝরে যায়, মানুষ যেন জানতে পারে কত কষ্ট করে একটা দেশ স্বাধীন হয়েছিল 71-এ। দেবিদ্বারের 1971 সালের 17ই সেপ্টেম্বর শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করে, শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এবং এলাকায় যারা কষ্ট পেয়েছেন, অত্যাচারিত তাদের প্রতি সমবেদনা জানিয়ে এবং আলোচক 3 জন যারা শীতের দিনে অনেক কষ্ট করে দেবিদ্বার থেকে এসেছেন আলোচনা অংশগ্রহণ করার জন্য, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা। নাম লিখেছি বাংলাদেশের নাম।